এবারে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ম্যাথ প্যাডাগজি। তো ম্যাথ প্যাডাগজির আমাদের একটা টপিক রয়েছে যে ম্যাথ অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ, যে গণিতের একটা ভাষা আছে। আমরা যে কনসেপ্টে দেওয়া ছিল বা সিলেবাসে যে দেওয়া ছিল ম্যাথমেটিক্স অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ, তো এই টপিকের একটা ক্ষুদ্র ধারণা আজকে আমি আপনাদের এই ক্লাসে দিতে চলেছি। অর্থাৎ গণিতের যে ভাষা আছে ওই ভাষাকে বলা হয় সার্বজনীন ভাষা। গণিতের ভাষাকে কি বলা হয় স্যার? এটাকে বলা হয় সার্বজনীন ভাষাতে। ব্যাপারটা কি আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। দেখুন, আমাদের কিন্তু ভাষা আছে, আমাদের যে ভাষা এই ভাষাকে বলা হয় কথ্য ভাষা বা স্পোকেন ল্যাঙ্গুয়েজ। যেমন আমরা অক্ষর প্লাস ব্যাকরণ সহযোগে আমরা যেভাবে যোগাযোগ করি, আর যোগাযোগের জন্য আমরা কি করি? ভাষা ব্যবহার করি। সেম টু সেম গণিতের একটা ভাষা আছে যাকে ম্যাথ ল্যাঙ্গুয়েজ বলা হয়। তো ম্যাথ ল্যাঙ্গুয়েজটা আসলে সংখ্যা এবং প্রতীক ইকুয়াল টু গাণিতিক ধারণা, এটাই হচ্ছে আমাদের ম্যাথসের ভাষা। তো দেখুন এখানে নোটে আমরা কি দিয়েছি, গণিত শুধু একটা বিষয় নয়। গণিতকে যদি আমরা শুধু একটা বিষয় ভাবি তাহলে কিন্তু ভুল হবে। ম্যাথমেটিক্স ইজ নট এ সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট নয়, এটা একটা ভাষা। শুধু একটা বিষয় নয়, গণিত একটা বিষয়ও বটে, তার সঙ্গে গাণিতিক একটা ভাষাও রয়েছে বা গণিতটা আসলে একটা ভাষাও রয়েছে। পৃথিবীর সর্বত্র এর গঠন এবং অর্থ এক। সব জায়গাতে তার অর্থ এবং গঠনটা এক হবে। কী ধরনের আমি আপনাদের দেখাবো। তাই একে ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ বা সার্বজনীন ভাষা বলা হয়। অ্যাজ ফর এক্সাম্পল যদি আমরা দেখি, এই যে সিম্বলটা আমরা দেখতে পাচ্ছি, এক মিনিট আমি কালারটা চেঞ্জ করি। এই যে চিহ্নটা, এই চিহ্নটাকে আমরা কি বলি? প্লাস চিহ্ন বলি বা আমরা বলি যোগ চিহ্ন। ঠিক আছে, ক্লিয়ার? এই যোগ চিহ্নটা আপনি পৃথিবীর যে কোনো জায়গাতে যান না কেন, এই চিহ্নর মাধ্যমে কিন্তু যোগ বোঝাবে। তো এই কথা এখানে ক্লিয়ারলি বলা হচ্ছে কি, যে গণিতের যেটা পৃথিবীর সর্বত্র এর গঠন এবং অর্থ, এই যে চিহ্নটা, এটাকে বলা হয় একটা ভাষা। এটা হচ্ছে গণিতের একটা ভাষা। তো এই যে ভাষাটা, এই ভাষাটা কিন্তু পৃথিবীর সব জায়গাতে কিন্তু তার অর্থটা সেম হবে। কারণ এখানে আমরা প্লাস বলছি, পৃথিবীর অন্য কোনো জায়গায় বা অন্য কোনো অ্যাঙ্গলে এটাকে মাইনাস বলবো, এটা কিন্তু কখনো সম্ভব নয়। এই চিহ্নটার দ্বারা আমরা প্লাস বুঝবো, অর্থাৎ সব জায়গাতে প্লাস বুঝবো, যার অর্থ হচ্ছে কি যোগ করা। তো এই যে একটা তার গঠন, এই যে গাণিতিক এই যে ভাষা, এই ভাষাটার যে গঠন এবং অর্থটা কিন্তু এক থাকবে পৃথিবীর যে কোনো জায়গায়। তাই এই গণিতের ভাষাগুলোকে বলা হয় ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ বা সার্বজনীন ভাষা। এগুলা কিন্তু কখনো কি হয় না স্যার? এগুলা পরিবর্তন হয় না। যেমন তার ভাষার মধ্যে দেখুন আমরা সংখ্যাও পাই, সংখ্যা বলতে এখানে 10 পেলাম, বা চলক হিসাবেও আমরা কিন্তু গণিতের ভাষা পাই, যেমন এক্স ওয়াই এগুলা চলক। এখানে আমরা প্রতীক বা সিম্বল হিসাবে আমরা প্লাসকে পেয়েছি। এগুলো হচ্ছে ম্যাথসের এক একটা ভাষা। ঠিক আছে? বা গণিতের নিয়ম প্রকাশের সুনির্দিষ্ট কিছুটা উপায় রয়েছে, যেমন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য ইনটু প্রস্থ। এটাও কিন্তু একটা গণিতের ভাষা বা গণিতের সূত্র। এগুলোই কিন্তু এক একটা গাণিতিক ভাষা হিসাবে ব্যবহৃত হয়। ক্লিয়ার স্যার? এরপরে এই দেখুন গণিতের ভাষাটা কি কি ভাষা রয়েছে এখানে ক্লিয়ার আপনাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। 1 নম্বর দেখুন সংখ্যা। সংখ্যা বলতে এখানে দেখুন 1 2 3 10 বা 1000 10,000 20,000 যে কোনো নাম্বার হোক, যে কোনো সংখ্যা হোক, এটা হচ্ছে গণিতের ভাষা। কারণ এখানে যদি আমরা 2 বলি তাহলে এখানেও 2, অল ইন্ডিয়াতে 2, অল ওয়ার্ল্ডেও 2, সব জায়গাতে 2। এটা একটা গণিতের একটা চিহ্ন বা গণিতের ভাষা বলতে পারি। বা এই যে প্রতীকগুলো আমরা দেখতে পাচ্ছি, প্রতীক মানে কি? সিম্বল। যেমন এই যে প্লাস মাইনাস ইনটু ডিভাইড ইকুয়াল টু গ্রেটার দেন লেস দেন, তারপর পার্সেন্টেজ, আরও আছে বেশ কয়েকটা। এই সবগুলো হচ্ছে প্রতীক। এইগুলো হচ্ছে এক একটা গাণিতিক ভাষা। পরীক্ষায় আসতে পারে গণিতের ভাষা কি কি। এই যে সংখ্যা, প্রতীক, পরিভাষা। পরিভাষা মানে কি? এই যে সাম। সাম মানে কি স্যার? যোগ করা। এই যোগ করাটা হচ্ছে গণিতের ভাষা। ডিফারেন্স। ডিফারেন্স মানে কি স্যার? ডিফারেন্স মানে হচ্ছে পার্থক্য বা মাইনাস করা। এটা হচ্ছে কি? এটা হচ্ছে গণিতের একটা ভাষা, এটা পরিভাষা বলতে পারি। প্রোডাক্ট। প্রোডাক্ট হচ্ছে ইনটু। ইনটু মানে হচ্ছে পূরণ করা যাকে বলা হয়, বা মাল্টিপ্লিকেশন বা ফ্র্যাকশন বলুন, তারপর কোশিয়েন্ট বলুন, এই সবগুলো হচ্ছে গণিতের এক একটা পরিভাষা। আবার গাণিতিক সূত্রও কিন্তু রয়েছে, এই সূত্রগুলোও কিন্তু গণিতের এক একটা ভাষা। আবার চিত্রের মাধ্যমে কিন্তু আমরা এই যে গাণিতিক চিত্র দিয়ে আমরা অনেক কিছু বোঝাই। যেমন চিত্রের মধ্যে বিন্দু থাকে, রেখা থাকে, ত্রিভুজ থাকে, বৃত্ত থাকে, এই সবগুলো হচ্ছে এক একটা গণিতের ভাষা। তো গণিতের ভাষা কি কি যদি প্রশ্ন আসে, তো সংখ্যা, প্রতীক, পরিভাষা, সূত্র এবং চিত্র, এই সবগুলো হচ্ছে গণিতের এক একটা ভাষা। পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে সাম, ডিফারেন্সেস, প্রোডাক্ট, কোশিয়েন্ট, ফ্র্যাকশন, এইগুলা গণিতের কি ধরনের ভাষা,
তো অপশনে যেখানে পরিভাষা পাবেন এটা হবে কারেক্ট আনসার। বা যদি বাংলায় বলি তাহলে বলবো যোগ করা, বিয়োগ করা, পূরণ করা, ভাগ করা বা ভগ্নাংশ নির্ণয় করা বা ভগ্নাংশ করা, এইগুলা গণিতের কী ধরনের পরিভাষা, গণিতের কী ধরনের ভাষা যদি বলে তো অপশনে এটা হবে কারেক্ট আনসার হবে পরিভাষা। তো গণিতের ভাষাটা হচ্ছে সার্বজনীন। কেন সার্বজনীন স্যার? কারণ বিশ্বের সব দেশে একই নিয়ম এবং একই প্রতীক ব্যবহার করে। আমি যে বলেছিলাম আপনাদের, এই যদি প্লাস বলি তাহলে পৃথিবীর সব জায়গাতে এটাকে কিন্তু প্লাস বলা হবে, যোগ বলা হবে। কোনো দেশে এটাকে কিন্তু ব্যতিক্রম হবে না। প্রতীক যেগুলো আমরা ব্যবহার করব বা নিয়ম যেগুলো ব্যবহার করব, যেমন এই যে আয়তের আমরা যদি বলি আয়তের কালি, তো আয়তের কালি মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো এটা পৃথিবীর যে কোনো জায়গায় গেলেই এই ফর্মুলাটাই কাজে আসবে। কোনো দেশের জন্য কোনো আলাদা বা কোনো ইউনিভার্সিটি, কোনো বিশ্ববিদ্যালয়, তার জন্য কোনো আলাদা নিয়ম কিছু হবে না। তাই বলা হচ্ছে যে এটা হচ্ছে গণিতের ভাষা, এটা হচ্ছে কি ইউনিভার্সাল, কারণ এটার কোনো পরিবর্তন নাই। তারপর এটা একটা সুনির্দিষ্ট থাকবে। গণিতের ভাষায় কোনো অস্পষ্টতার সুযোগ নাই, এটা সম্পূর্ণ সঠিক। তো এই প্লাস মানে প্লাস, এখানে আর কোনো ডাউট নাই। যেমন 2 + 3 যদি বলি তাহলে এটা ইকুয়াল টু আমাদের আনসার 5 হবেই হবে, তাই না? এখানে কোনো ব্যতিক্রম নাই। তার মানে এই যে ভাষাটা এটা হচ্ছে একটা সুনির্দিষ্ট, এখানে কোনো স্পষ্টতার কোনো বা অস্পষ্টতার কোনো সুযোগ নেই, যেটা ভুল হতে পারে এই ধরনের কোনো চান্স নাই। তো এই প্লাস মানে যোগ করা হবে, এটা 100% কনফার্ম, এখানে কোনো কনফিউশন নেই। এটা প্রেসাইজ থাকে, সুনির্দিষ্ট থাকে। তারপর এটা সংক্ষিপ্ত থাকবে। অল্প প্রতীকের মাধ্যমে বিশাল এবং জটিল তথ্য প্রকাশ করা হয় খুব কম সংখ্যক মাধ্যমে। যেমন ধরুন বাংলায় আমরা একটা প্রশ্ন করলাম যে আমাদের স্কুলে, আমাদের বিদ্যালয়ে আমাদের বিদ্যালয়ে সর্বমোট 120 জন ছাত্র ছিল, তো তার মধ্যে আজকে 20 জন ছাত্র উপস্থিত ছিল, বাকি কয়জন অনুপস্থিত। তো দেখুন এত একটা লম্বা আমরা বললাম। তো গাণিতিক ভাষায় যদি আমরা সংক্ষিপ্তভাবে যদি দেখাই তাহলে আমরা ডাইরেক্ট বলতে পারি যে 120 জন টোটাল স্টুডেন্ট, তার মধ্যে 20 জন অ্যাবসেন্ট ছিল, 20 জন প্রেজেন্ট ছিল, তার মানে অ্যাবসেন্ট কতজন? 100 জন। আমরা ডাইরেক্ট এই সংক্ষিপ্ত আকারে, কিন্তু এত লম্বা আমি বললাম আপনাদের ভাষায়, কিন্তু লিখতে গেলে আমরা একদম এই সংক্ষিপ্ত আকারে কিন্তু লিখতে পারি। তো বলেছি যে খুব কম সংখ্যক প্রতীকের মাধ্যমে বিশাল এবং অনেক জটিল তথ্য আমরা প্রকাশ করতে পারি। তারপরে এটা হচ্ছে সিম্বলিক, এটা শব্দ নয় বরং নির্দিষ্ট চিহ্ন এবং সংকেতের মাধ্যমে সম্পূর্ণ অর্থ প্রকাশ করা হয়। এই যে বললাম 2 + 3 = 5, এটা একটা নির্দিষ্ট প্রতীক এবং সংকেত আমরা বলতে পারি। প্রতীক এবং সংকেতের মাধ্যমে বা সিম্বলের মাধ্যমে আমরা জিনিসটাকে বোঝাতে পারি। তার একটা প্রত্যেকটা একটা লজিক আছে। ম্যাথমেটিক্স মানে হচ্ছে স্যার লজিক। যেখানে ম্যাথ আছে সেখানে লজিক থাকবে। প্রতিটি বক্তব্য এবং সিদ্ধান্ত কঠোর যুক্তি এবং নিয়মের উপর ভিত্তি করে গঠিত হয়। প্রত্যেকটা বক্তব্য বলুন বা সিদ্ধান্ত বলুন ম্যাথসের ক্ষেত্রে, এটা কিন্তু একটা কঠোর যুক্তি আছে এবং একটা কঠোর নিয়ম আছে, যেটা কঠোর নিয়ম এবং কঠোর যুক্তির উপর ভিত্তি করে তৈরি, অর্থাৎ ম্যাথমেটিক্স সবসময় লজিক্যাল হয়, এটা আমরা জেনে রাখবো। তারপর দেখুন প্রথমে আমাদের কি করতে হবে, এই গাণিতিক ভাষা বুঝতে গেলে গাণিতিক ধারণাগুলো আমাকে বুঝতে হবে, অর্থাৎ ম্যাথমেটিক্যাল যে কনসেপ্ট। প্রতীকের সঠিক অর্থ না বুঝলে গণিতের গভীরে প্রবেশ করা অসম্ভব। যেমন ধরুন এই যে প্রতীক মানে কি স্যার? এই যে বললাম প্লাস, এটা হচ্ছে একটা প্রতীক, এটা মাইনাস, এটা হচ্ছে একটা প্রতীক, এটা হচ্ছে ইনটু, এটা হচ্ছে একটা প্রতীক। তো এটার আসল অর্থটা কি? এই সিম্বলের বা এই চিহ্নটার আসল অর্থটা কি? এই সিম্বলের অর্থটা কি? এই জিনিসগুলো যদি আমরা ভালো করে না বুঝি, এই কনসেপ্টটা যদি আমাদের মধ্যে ক্লিয়ার না হয়, তাহলে আমরা গণিত করতে পারবো না। তো এই যে গাণিতিক এই যে প্রতীকগুলার কনসেপ্টগুলা আমাদের খুব ভালো করে বুঝতে হবে, এটা তো আমরা বুঝতে পারি। এবার যদি বলে যে আমার স্কুলে 20 জন ছাত্র ছিল, আরও 10 জন অ্যাডমিশন নিল, তো টোটাল কতজন হলো? এবার যদি আমি বলি যে 20 - 10 তাহলে কি হবে? হবে না, এখানে প্লাস করতে হবে, কারণ এখানে সংযোজন করতে হবে বা প্লাস করতে হবে। তো এই যে কখন প্লাস করতে হয়, কখন মাইনাস করতে হয়, কখন ইনটু করতে হয়, কখন ডিভাইড করতে হয়, এই যে প্রতীকের যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কিন্তু আমাদের ক্লিয়ার করতেই হবে। তারপর যেমন ধরুন যোগাযোগ, শব্দভিত্তিক বাস্তব সমস্যাকে ওয়ার্ড প্রবলেম গাণিতিক ভাষায় রূপান্তর করার দক্ষতা থাকতে হবে। বিভিন্ন একটা সমস্যা যদি আপনাকে দেওয়া হয়, তো এই সমস্যাটা যেন আপনি এই ম্যাথমেটিক্সের মাধ্যমে সমাধান করতে পারেন। সেটা বিভিন্ন ব্যবসার কাজে হতে পারে, বিভিন্ন টাকা পয়সার ক্ষেত্রে হতে পারে, বা বিভিন্ন ব্যাপারে আপনি যখন এই ক্যালকুলেশনে সমস্যা পড়বেন তখন আপনাকে সমস্যাগুলো সমাধান করতে হবে। যোগাযোগের ক্ষেত্রেও কিন্তু গণিত গুরুত্বপূর্ণ। কেন স্যার? শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে নিখুঁত গাণিতিক ভাব বিনিময় সম্পন্ন করা, অর্থাৎ এই যোগাযোগের জন্যই আমরা ম্যাথ ইউজ করতে পারি।
যে নিখুঁত গাণিতিক ভাব বিনিময়। গাণিতিক ভাব বিনিময় বলতে গণিতের ভাষায় কথা বলা। তো গণিতের ভাষায় কথা বলা মানে এই যে বললাম 2 + 4 = কত, তারপর 2 - 1 = কত, এই যে যোগাযোগগুলো আমাদের ছাত্রদের সঙ্গে ভালো করে করতে হবে। তারপর যৌক্তিক চিন্তা, আগে বলেছিলাম যে ম্যাথমেটিক্স হচ্ছে লজিক্যাল, মানে চিন্তাকর্ষক ব্যাপার, লজিক থাকতে হবে, চিন্তা থাকতে হবে। গণিতের ভাষা শিক্ষার্থীদের বিশ্লেষণ করার ক্ষমতা এবং যুক্তিবোধ তীব্র করে। গণিতের ভাষাটা শিক্ষার্থীদের কী করবে, বিশ্লেষণ করার ক্ষমতা রাখবে এবং একটা যুক্তি দেবে। পরবর্তী স্লাইড। ক্লাসরুম রিয়েলিটি বা কমন, যেটা আমরা সমস্যা বলতে পারি, হার্ডেলস যাকে বলা হয়। ক্লাসরুমের সিমটমগুলো একটা সমস্যা দেখা যায়, যেমন প্রতীকের ভুল অর্থ। ছাত্ররা এই প্রতীকগুলো সঠিকভাবে চিনতে পারে না। প্রতীকের ক্ষেত্রে চিনতে গেলে তাদের ভুল হয়ে যায় অর্থগুলো, যেমন তারা প্লাসকে তারা মাইনাস ভেবে নেয়। যদি বলা হয় যে ক্লাসে 10 জন ছাত্র এলো, তারপর আরও 5 জন এলো, এবার টোটাল কত হলো, এবার তারা এখানে মাইনাস যদি চিহ্ন সিম্বল ইউজ করে, তার মানে এটা ভুল হয়ে গেল। তার মানে তারা প্রতীকের ভুল অর্থ, তারা ক্লাসরুমে আমরা দেখতে পাই যে ছাত্ররা প্রতীকের ভুল অর্থ বুঝতে পারে। তো এটার কারণ বা প্যাডাগজিক্যাল যদি আমরা বলি, সংকেতের পিছনের গাণিতিক যুক্তি না বুঝে, এই যে আগে বলেছিলাম যে এই যে সংকেতগুলার বা প্রতীকগুলার আমাদের পুরো কনসেপ্টগুলো বুঝতে হবে, যে কখন প্লাস হবে কখন মাইনাস হবে, এগুলো ছাত্রদেরকে কিন্তু ভালো করে আগে বুঝে নিতে হবে। যদি ছাত্ররা এই জিনিসগুলো খুব ভালো করে বুঝে নেয়, তাহলে কিন্তু পরবর্তী সময় সে আর এই প্রতীক চিনতে কোনো ভুল করবে না। তারপর গাণিতিক শব্দভাণ্ডারের দুর্বলতা। গাণিতিক শব্দভাণ্ডারের দুর্বলতা থাকে, যেমন ডিফারেন্স, প্রোডাক্ট বা কোশিয়েন্টের মতো বিশেষ বিশেষ শব্দের সাধারণ অর্থ বা গাণিতিক অর্থের মধ্যে বিভ্রান্তি। তাদেরকে যদি বলা হয় ডিফারেন্স করো, তো ডিফারেন্স করো মানে কি পার্থক্য, পার্থক্য মানে কি মাইনাস করতে হবে। এই যে শব্দভাণ্ডারগুলো তারা জানে না, গাণিতিক শব্দভাণ্ডার, যেমন ডিফারেন্স করা, যেমন ডিফারেন্স কত হচ্ছে বা রেঞ্জ কত হচ্ছে। আমরা জ্যামিতি যখন করি তখন বলি না যে রেঞ্জ কত হচ্ছে, মিডিয়ান কত হচ্ছে, মোড কত হচ্ছে, তারপর বহুলক কত হচ্ছে, বা প্রোডাক্ট কী হবে, কোশিয়েন্ট কী হবে। এই যে এগুলো হচ্ছে শব্দভাণ্ডার। তো এই শব্দভাণ্ডারগুলো যদি আমরা না জানি, তাহলে কিন্তু শব্দভাণ্ডার জানি মানে কি ডিফারেন্স, তো ডিফারেন্সটা আমরা জানি। তো ডিফারেন্স হলে কী করতে হবে, আমাকে মাইনাস করতে হবে, এটা জানতে হবে। প্রোডাক্ট মানে কি স্যার, প্রোডাক্ট মানে আমাকে ইনটু করতে হবে। যদি বলে সাম, সাম মানে কি প্লাস করতে হবে। যদি বলে অ্যাডিশন, অ্যাডিশন মানে কি আমাকে প্লাস করতে হবে। তো এই যে শব্দভাণ্ডারগুলো আমাকে খুব ভালো করে জানতে হবে এবং ছাত্রদেরকে ভালো করে বুঝিয়ে দিতে হবে, যাতে কোনো বিভ্রান্তির সৃষ্টি না হয়। তারপর হচ্ছে ভাষাগত বাধা। এই ভাষাগত বাধাটা কেন আসে? প্রশ্নের ভাষা না বুঝতে পারা, ফলে গাণিতিক ধারণা থাকলেও শিশুরা উত্তর দিতে ব্যর্থ হয়। প্রশ্নটা যদি একজন ব্যক্তি যদি ভালো করে বুঝতে না পারে, তাহলে কিন্তু সে উত্তর দিতে পারবে না। যেমন আমরা যে এক্সামে যাই, অনেক সময় আমরা প্রশ্ন বুঝি না, কারণ এই যে ভাষাগত বাধা রয়েছে, এই ভাষাগত বাধাটাকে আমাদের কি করতে হবে, কাটিয়ে উঠতে হবে। শিশুরা যেমন 5+3 মানে শিশুরা যা ভাবে, শিশুরা ভাবে 5+3 তো 8 হবে, কিন্তু আসলে এই দিকে যদি 8 দেই, তাহলে এটা প্রকৃত অর্থ হচ্ছে সমতা, কারণ এটা একটা দাঁড়িপাল্লা দেখতে পাচ্ছেন, এখানে 5+ যদি 3 দেই তাহলে 8 হবে, তো এইদিকে যদি 8 দেই তাহলে তো সমান অর্থ বজায় থাকবে। তো ম্যাথমেটিক্সের অর্থই হচ্ছে ব্যালেন্স করা, ম্যাথমেটিক্সের অর্থই হচ্ছে ব্যালেন্স করা, যেখানে 5+3 হলে এখানে 8 হবে। আবার এভাবে হতে পারে, এখানে 5+3 যদি দেই, তাহলে এখানে ধরুন একটা সংখ্যা 4 দেওয়া আছে, একটা সংখ্যা কী হবে, আর একটা 4 হবে, কারণ এখানে 4+4 8, এখানে 5+3 = 8। সমান চিহ্ন কোনো প্রক্রিয়ার শেষ নির্দেশ করে না, এটা উভয় দিকের সমান মান নির্ণয় করে। সমান চিহ্ন বলতে, ইকুয়াল টু বলতে আমরা কি বুঝি, আমরা ইকুয়াল টু বলতে বুঝি যে এটার উত্তর কি হবে, আসলে কিন্তু উত্তর না। সমান চিহ্ন মানে হচ্ছে ব্যালেন্স, যে এই দিকে যা হবে ওই দিকেই তা হবে, সমান সমান ইকুয়াল ব্যালেন্সে, ইকুয়াল ব্যালেন্স, যার জন্য আমরা ইকুয়াল চিহ্ন ব্যবহার করি, ঠিক না? হ্যাঁ, এবার যদি দেখি গণিত শেখানোর সর্বোত্তম কৌশল, যেটাকে বলা হচ্ছে সিপিএ অ্যাপ্রোচ। তো সিপিএ অ্যাপ্রোচ মানে কি? প্রথমে ছাত্রদের কনক্রিট বস্তু দিয়ে আমাদের বোঝাতে হবে, মূর্ত বা বাস্তব কোনো বস্তু দিয়ে তাকে বোঝাতে হবে। যেমন ধরুন তাকে আমি প্লাস যদি শেখাতে চাই, মাইনাস যদি শেখাতে চাই, তাহলে প্রথমে আমি তাকে বাস্তব কিছু একটা জিনিস, যেমন ধরুন পেন কলম, আমি তাকে কি করলাম, ছাত্রকে যেমন ছাত্রকে আমি প্রথমে 2টা কলম দিলাম, তারপর আরেকটা কলম দিলাম, তারপর আরেকটা কলম দিলাম। এবার তাকে বললাম যে তোমার কাছে মোট কতটা কলম হলো, সে বলল স্যার আমার কাছে 4টা কলম হলো। এই যে কলম আমি দিলাম, কলমটা কি, কলমটা হচ্ছে বাস্তব বস্তু বা মূর্ত বস্তু, যে জিনিসটা সে দেখতে পাচ্ছে এবং টাচ করতে পারছে এবং বুঝতে পারছে, ঠিক আছে? তো এইভাবে আমরা প্রথমে মূর্ত এবং বাস্তব বস্তু দিয়ে তাকে আমি
প্রথমে আমি তার প্রথম ধাপটা করাতে পারি, বাস্তব বস্তু তার হাতে দিয়ে টিএলএম সহযোগে আমি তাকে বোঝাতে পারি, যে কোনো প্লাস মাইনাস ইত্যাদি। তারপর আমি পিক্টোরিয়াল বা চিত্রভিত্তিক আমি তাকে করাবো। এরপর ধারণাটাকে আমি চিত্রে রূপান্তর করব, যেমন খাতায় বৃত্ত আঁকা বা ছক আঁকা, এগুলো আমি করতে পারি। পিক্টোরিয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে যেমন খাতায় বৃত্ত এঁকে বা ছক এঁকে আমি তাকে জিনিসটাকে খুব ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতে পারি। তারপর আমি চলে যাব অ্যাবস্ট্র্যাক্টে। এই যে ফাইভটা হচ্ছে একটা অ্যাবস্ট্র্যাক্ট, এটা একটা সিম্বল। থ্রিটা হচ্ছে একটা সিম্বল। তখন আমি বলবো যে এই যে এখানে কয়টা কলম আছে, এটা এখানে কয়টা আছে দেখো, এখানে হচ্ছে 5টা। তো 5কে আমরা কীভাবে লিখি, এটা হচ্ছে 5। তো এটা হচ্ছে একটা অ্যাবস্ট্র্যাক্ট আইডিয়া। প্রথমে তাকে আমি এইভাবে 5টা কলম তাকে হাতে ধরিয়ে দিতে হবে, দ্যাট ইজ কল কনক্রিট। তারপর 5টা কলমের পিকচার এঁকে আমি তাকে বোঝাতে পারি। তারপর আমি এই 5টা লিখতে পারি। এই 5টা হচ্ছে একটা অ্যাবস্ট্র্যাক্ট আইডিয়া শিশুর কাছে। তো প্রথমেই আমি কিন্তু এই প্রতীকে যাব না, বিমূর্ত প্রতীকে, প্রতীক বা সংখ্যার মাধ্যমে প্রকাশ করা, এটা হচ্ছে একটা প্রতীক বা সিম্বল আমরা যাকে বলতে পারি। তো এটা সবের শেষে যাব। কী কী করবো, প্রথমে কনক্রিট বস্তু, তারপর পিক্টোরিয়াল, তারপর অ্যাবস্ট্র্যাক্ট। এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। ভগ্নাংশ যদি আমরা শিখাই তাহলে বাস্তব জীবনের সঙ্গে আমরা বোঝাতে পারি। যেমন দেখুন, এই দেখুন একটা আপেল, এই আপেলকে আমি কী করলাম, অর্ধেক করলাম। আপেলকে আমি কী করলাম, অর্ধেক করলাম। এই দেখুন এই চিত্রটা কী করা আছে, এই চিত্রটাও কিন্তু অর্ধেক করা আছে। এইদিকে একটা কালার, এদিকে আর একটা কালার। তো তার মানে ভগ্নাংশ মানে হচ্ছে অর্ধেক। অর্ধেক মানে কি, 2/1, অর্থাৎ 2টা পার্ট ছিল, 2 পার্টের 1 পার্ট কালা করা আছে, তার মানে 2/1। এইভাবে আমরা তাকে এই বাস্তব জীবন দিয়ে বা বাস্তব বস্তু দিয়ে আমরা তাকে বোঝাতে পারি যে আপেলটা কি ছিল, অর্ধেক ছিল। তো অর্ধেকটা আমরা কী করে লিখি, 2/1। যেমন এখানে যদি আরেক টুকরা দিই তাহলে কয় টুকরা হয়ে যাবে, 2 টুকরা। তো এখানে 2 টুকরার মধ্যে কয় টুকরা আছে স্যার, 1 টুকরা আছে। তার মানে আমরা এইভাবে তাকে আমরা বোঝাতে পারি। আর 2/1-এর মানটা কত হয়, সংখ্যায় যদি করি তাহলে এটা 0.5 হবে। এটা আপনারা তাকে বুঝিয়ে দিতে পারেন ভালো করে। তো গাণিতিক আলোচনা যদি আমরা সর্বশেষে দেখি তাহলে আমরা বলবো শিক্ষার্থীদের শুধুমাত্র মুখস্থ আমরা করব না, মুখস্থ করার কথা আমরা বলবো না। মুখস্থ না করে নিজেদের ভাষায় গাণিতিক যুক্তি এবং প্রতিক্রিয়া বা প্রক্রিয়া ব্যাখ্যা করতে যাতে তাকে উৎসাহিত করে। শিক্ষার্থীদের শুধুমাত্র মুখস্থ না করিয়ে নিজেদের যে নিজস্ব যেটা ভাষা আছে, যুক্তি আছে, প্রক্রিয়া আছে, ওইটা তারা ব্যাখ্যা করতে পারবে। আমি আগে বলেছি যে সবসময় আমরা যখন পড়াবো শেখাবো তখন বাস্তব জীবনের সঙ্গে কানেক্ট করব। যেমন বাজারের হিসাব, দোকানের হিসাব, পরিমাপ বা দৈনন্দিন উদাহরণের সাথে গণিতের ভাষাকে সরাসরি যুক্ত করা, যাতে শেখাটা অর্থবহ। যেমন দোকানে গিয়ে সে কীভাবে হিসাব করবে বা জমির হিসাব কীভাবে করবে, প্র্যাকটিক্যাল ফিল্ডে তাকে কী করে হ্যান্ডেল করতে হবে, এই জিনিসগুলো তাকে একদিন তাকে কোনো একটা দোকানে পাঠিয়ে দিলেন, 5 টাকা দিয়ে দিলেন, বলেন 2 টাকা চকলেট নিয়ে এসো, বাকি টাকা নিয়ে আসো। তাহলে সে কত নিয়ে আসলো, এটা হচ্ছে হিসাব। যদি বাস্তব জীবনে সে যদি পড়ে তখন সে এই জিনিসগুলো সে বুঝে নিতে পারবে। কত টাকার জিনিস আসলো, কত টাকা রিটার্ন আসলো, সেটা কী করে আসলো, এই জিনিসগুলো যদি সে বুঝতে পারে তার মানে তার গণিত সাকসেসফুল। আর এটাই হচ্ছে গণিতের ভাষা। তো এনসিএফ 2005 এর লক্ষ্যটা কি, মূলত এনসিএফ 2005 নিয়ে আমরা ডেডিকেটেড অন্য ক্লাস দেব। তো মূলত এখানে যেহেতু আমরা এই টপিকের সঙ্গে কানেক্টেড রয়েছে, তো এই ক্ষেত্রে আমরা 1-2টা পয়েন্ট আলোচনা করি। এনসিএফ 2005 বলেছে যে গাণিতিক ধারণা গভীরভাবে বুঝতে পারা। গাণিতিককে আমরা কখনো মুখস্থ করব না, আমরা ম্যাথমেটিক্যাল কনসেপ্টগুলোকে আমরা যেন ভালোভাবে বুঝতে পারি, আন্ডারস্ট্যান্ডিং করতে পারি। গাণিতিক প্রক্রিয়াকে নিজের ভাষায় ব্যাখ্যা করা, গাণিতিক যেটা প্রসেস আছে এটাকে আমরা নিজের ভাষায় যেন আমরা তাকে কী করতে পারি, ব্যাখ্যা করতে পারি বা এক্সপ্লেন করতে পারি। তারপর দেখুন, গণিতকে একটি শক্তিশালী যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করা। যোগাযোগের, এই যে দোকানে যখন গেলাম আমরা, দোকানে গিয়ে তার দোকানদারকে বললাম যে দাদা আমাকে 10 টাকার একটা কলম দিন, তো 10 টাকি কলম দিন। এই দেখুন আমার কাছে 20 টাকা আছে, আমি আপনাকে দিলাম 20 টাকার কয়েন, আমার কাছে আছে, দিলাম, আমাকে 10 টাকার একটা কলম দিন। তারপর দোকানদার তাকে কত টাকা রিটার্ন করবে, কী করে করবে, কেন করবে, এই জিনিসগুলো যদি সে বুঝতে পারে, দ্যাট ইজ কল কমিউনিকেশন, ম্যাথমেটিক্যাল কমিউনিকেশন। তো এই ম্যাথমেটিক্যাল কমিউনিকেশনগুলো তার শক্ত হতে হবে, যেটা এনসিএফ 2005 বলেছে। এটা এনসিএফ 2005-এর লক্ষ্য, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। নির্ভুল যুক্তি উপস্থাপন করতে পারে, এটা ঠিক আছে, ম্যাথমেটিক্যাল যুক্তি দেবে, সেটা নির্ভুল দেবে। এবার ল্যাঙ্গুয়েজ অফ ম্যাথমেটিক্সটা আসলে এটা কি, যদি আমরা একসঙ্গে দেখি, নাম্বার প্লাস সিম্বল প্লাস ফর্মুলা প্লাস ভোকাবুলারি প্লাস ডায়াগ্রাম, এই সবগুলা মিলেই হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ ম্যাথমেটিক্স। যদি আমরা এক কথায় বলি, ম্যাথমেটিক্সের ভাষার মধ্যে আমাদের নাম্বারও থাকবে, সিম্বলও থাকবে, ফর্মুলাও থাকবে, ভোকাবুলারি থাকবে এবং ডায়াগ্রাম থাকবে।
নাম্বার কি, সিম্বল কি, ফর্মুলা কি, ভোকাবুলারি কি, শব্দভাণ্ডার কি, ম্যাথমেটিক্সের শব্দভাণ্ডারগুলো কী কী হতে পারে বলুন তো? প্রশ্ন আসতে পারে যে ম্যাথমেটিক্সের শব্দভাণ্ডার কী কী। এই যে বললাম ডিফারেন্স, সাম, অ্যাডিশন, সাবট্রাকশন, তারপর প্রোডাক্ট, কোশিয়েন্ট, এই সবগুলো বা ফ্র্যাকশন, এগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ ম্যাথমেটিক্সের যে ভোকাবুলারি বা শব্দ ভাণ্ডার হিসাবে আমরা বলতে পারি। তারপর ডায়াগ্রাম দিয়েও আমরা বোঝাতে পারি। তো এই ল্যাঙ্গুয়েজ অফ ম্যাথমেটিক্সের বৈশিষ্ট্য যদি আমরা এক রাউন্ড যদি বলি, তো এটা ইউনিভার্সাল হবে, প্রিসাইজ হবে, সিম্বলিক হবে এবং লজিক্যাল হবে, যেটা আমি একটু আগে আপনাদের পুরো ডিটেলস বলেছি। সর্বোত্তম নীতি কীভাবে ছাত্রদের শেখাতে হয় ল্যাঙ্গুয়েজ অফ ম্যাথমেটিক্সটা? প্রথমে কনক্রিট বস্তু দিয়ে শেখাবো, তারপর পিকটোরিয়াল শেখাবো, তারপর অ্যাবস্ট্রাক্ট জিনিসগুলো দেবো, যেমন এই যে সিম্বল যেগুলো অ্যাবস্ট্রাক্ট, এইগুলো আমরা পরবর্তীতে দেবো। গুরুত্বপূর্ণ তথ্য যদি বলি, তাহলে এই যে ইকুয়াল চিহ্নের অর্থ কিন্তু ইকুয়ালিটি বা সমতা, শুধু এটা উত্তর নয়। ইকুয়ালিটি চিহ্নের অর্থ হচ্ছে সমতা। তো আমরা ইকুয়াল টু বললেই বুঝি যে উত্তর কী হবে, আসলে উত্তর না, এটা হচ্ছে সমান ব্যালেন্স করা, সমান করা বা ব্যালেন্স করা, এটা আমরা বলতে পারি। তারপর দেখুন ম্যাথমেটিক্সের দক্ষতা বৃদ্ধি যদি আমরা বলি, দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে যেমন রিজনিং, কমিউনিকেশন এবং প্রবলেম সলভিংয়ের উপর দক্ষতা উন্নত করে। ম্যাথমেটিক্স যদি ছাত্রদের ভালো আমরা যদি তাকে বোঝাতে পারি, শেখাতে পারি, তাহলে তার রিজনিংয়ের দক্ষতা বৃদ্ধি হবে, কমিউনিকেশনের দক্ষতা বৃদ্ধি হবে এবং প্রবলেম সলভিংয়ের দক্ষতাও তার বৃদ্ধি হবে, এটা আমরা বলতে পারি। ঠিক আছে, একদম সর্বশেষ যদি আমরা বলি, তাহলে গণিতের ভাষা জানলে গণিতের ভয় কাটে। গণিতের ভাষাগুলো যদি আমরা বুঝতে পারি, তাহলে ছাত্রদের মধ্যে গণিতের ভয়গুলো কেটে যাবে। আন্ডারস্ট্যান্ডিং দ্য ল্যাঙ্গুয়েজ অফ ম্যাথমেটিক্স রিমুভস দ্য ফিয়ার অফ ম্যাথমেটিক্স। অর্থাৎ গণিতের কিছু ভয় থাকে, যে আমরা গণিত নাম শুনলেই ভয় পাই, কিছু কিছু ছাত্র গণিত নাম শুনলেই কিন্তু ভয় পায়। যদি আমরা গণিতের ভাষাগুলো ভালো করে জানি, তাহলে কিন্তু গণিতের ভয়গুলোই অটোমেটিকলি কেটে যাবে। ঠিক আছে, তো এই ছিল আজকের আমাদের মূল ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা এই টপিকের কী প্রশ্ন এসেছিল প্রিভিয়াস ইয়ার কোয়েশনে, সবগুলোর আমরা এক জায়গায় মার্চ করে আপনাদের একটা ক্লাস দিয়ে দেব, এবং অর্থাৎ PYQ আমরা দিয়ে দেবো, এবং প্রত্যেকটা টপিকের এই ধরনের ক্লাস বা আরও ডিটেল ক্লাস আমরা আমাদের অ্যাপে আমাদের চলছে। তো আপনারা যদি আমাদের পেইড কোর্সে জয়েন হতে চান, তাহলে প্লে স্টোর থেকে সহজগুরু অ্যাপটা এক্ষুনি খুব তাড়াতাড়ি জয়েন করে নিন। ঠিক আছে স্যার, প্লে স্টোর থেকে আপনারা সহজগুরু অ্যাপটা খুব তাড়াতাড়ি এখন ডাউনলোড করুন। ডাউনলোড করে আপনারা আমাদের কোর্সে জয়েন হয়ে গেলে আপনারা এই গণিতের বা প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস সম্পূর্ণ বাংলা ভাষায় এক্সপ্লেনেশন সহ আপনারা পেয়ে যাবেন, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সহ। ঠিক আছে, তো ধন্যবাদ, ভালো থাকবেন, জয় হিন্দ।